আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫। এরপর জানাবো, মোহাম্মদপুরে থানার সামনে পরিত্যক্ত বাজারের ব্যাগে অস্ত্র, গুলি। এদিকে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে ছিনতাই মামলা করে এসির তোপে বাদী। জানাবো, এস আলমের ৫ ব্যাংক হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা, ৩ মাসে নিট লোকসান। এবারে জানাবো, অসভ্য আচরণে আবারও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মেচিত হল, অভিযোগ করলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এবার তারা ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫। ঝিনাইদহের কালীগঞ্জে কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার ৮ই নভেম্বর রাতে উপজেলার কোকাবাজার এলাকায় ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিকচন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী ৬০, সিদ্দিক হোসেন ৪০, সাজ্জাদুর রহমান ৩৫, নজরুল ইসলাম ৫০ ও জলিল হোসেন ৪৫। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিদ্দিক হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হয় যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, সংঘর্ষের সঙ্গে জড়িত দুই পক্ষই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার ওই গ্রামে একটি নির্বাচনী কমিটি গঠন নিয়ে বিএনপির নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য জলিল হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে কোলাবাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান। কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী বলেন, একটি নির্বাচনী কমিটি গঠন নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি ভাবতে পারিনি এরকম ঘটনা ঘটবে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিকচন্দ্র গাইন কালবেলাকে বলেছেন, খবর পেয়ে তিনি নিজেই কোলাবাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে থানার সামনে পরিত্যক্ত বাজারের ব্যাগে অস্ত্র ও গুলি। রাজধানীর মোহাম্মদপুরে থানার সামনে একটি পরিত্যক্ত রিভলভার, ম্যাগজিন সহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৮ই নভেম্বর সন্ধ্যা ৬টার পর থানার ভবনের সামনে ফুটপাত থেকে সব অস্ত্র গুলি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একজন পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনে ফুটপাত দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। এরপর পুলিশ সদস্যরা ব্যাগ খুলে সব অস্ত্র গুলি পায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসআইয়ের বিরুদ্ধে ছিনতাই মামলা করে এসির তোপের মুখে বাদী। আদালতে রাজধানী ধানমন্ডি থানায় বর্তমানে খুলনা রেঞ্জে কর্মরত পরিদর্শক এসআই আসমাইন এশার নামে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা করে এখন উল্টো বিপদের শঙ্কর এলাকার রাজন নামে এক ব্যক্তি। এসআইকে আসামি করায় ক্ষিপ্ত হয়েছে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি মামলার বাদী রাজনকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কেন পুলিশের নামে মামলা দিলেন? এই ঘটনায় আমি খুবই
অপমানিত বোধ করছি। ভুক্তভোগী রাজন রায় এবং এসি শাহ মোস্তফা তারিকুজ্জামানের কথোপকথনের এমন একটি অডিও এসেছে কালবেলার হাতে। কথোপকথনের এক পর্যায়ে রাজনকে উদ্দেশ্য করে এসি তারিকুজ্জামান বলেন, আপনাকে মামলা করতে বললাম, আপনি মামলা করলেন, আমাদের জন্য সুবিধা হলো। আপনি আবার আমাদের এসআই আজমাইনের নাম দিয়ে মামলা করলেন কেন? তখন রাজন বলে, আমার সঙ্গে ঘটনা ঘটে আদালতে বলেছি, পাশাপাশি আমার কাছে থাকা সিসিটিভি ফুটেজে সবকিছু দেখিয়েছি, আর এই ঘটনায় এসআইও ছিল। আমি সব তথ্য প্রমাণ দেওয়ার পর আদালতে মামলা হয়েছে। এসি বলেন, আমাদের একজন এসআইয়ের নামে মামলা হলো, আমরা আসলে সেম ফেজে থাকা যাচ্ছে না, সমস্যা নাই, মামলা হবে, কিন্তু আমাকে আগে জানালে বলতাম আজমাইনের নাম এড়িয়ে যাওয়ার জন্য, এটা অনাকাঙ্ক্ষিত। জবাবে রাজন বলেন, এই ঘটনায় জড়িতদেরই নাম দেওয়া হয়েছে। বাদীকে ভয় দেখানোর বিষয় এবং অডিও রেকর্ডের বিষয় জানতে চাইলেছি তরিকুজ্জামান কালবেলাকে বলেন, বাদীর সঙ্গে আমার কথা হয়েছে, এই কথা বলে তিনি ফোন কেটে দেন। এরপর আর ফোন ধরেননি। রাজন বলেন, শুরুতে থানায় অভিযোগ দিল, মামলা না হয় 16 অক্টোবর আদালতে মামলা করেন তিনি। পরে আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে ধানমন্ডি থানা পুলিশ, কিন্তু মামলার তদন্ত নিয়ে কোনো ধরনের সাহায্য না করে উল্টো তাকে অযথা জেরা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তাকে আসামি করায় তারা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেয়নি। এই ঘটনায় গত 30 অক্টোবর পুলিশের সদর দপ্তর ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। অভিযোগে রাজন উল্লেখ করেছেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতাদের পরিচয় ব্যবহার করে মোহাম্মদপুর জুড়ে ছিনতাই, চুরি ও প্রতারণা করে আসছিল একটি চক্র। চক্রটি 2023 সালের জানুয়ারি মাসে অস্ত্রের মুখে আমার বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে যায়। এই ঘটনায় সে সময় ধানমন্ডি থানায় অভিযোগ দিলে তদন্তকারী কর্মকর্তা ও তৎকালীন এসআই আজমাইন মোটরসাইকেলটি উদ্ধার করেন। বিনিময়ে 50,000 টাকা নিয়েছেন তিনি, কিন্তু পরে মোটরসাইকেলটি সেই ছিনতাইকারীদের দিয়ে দেন তিনি। উল্টো আমাকে মাদক মামলা দেওয়ার ভয় দেখান। এই ঘটনায় প্রায় 2 বছর পর আওয়ামী লীগ সরকার পতন হলে ফের থানায় অভিযোগ করি, কিন্তু থানায় মামলা না নেয় এসআই আজমাইন এর ঠিকাদার রিসাত রহমান, ছাত্রলীগ নেতা নাজমুল হক, ইব্রাহিম খলিল, সামিউল ইসলাম ইমন সহ অজ্ঞাত পরিচয় 20 জনকে আসামি করে আদালতে অভিযোগ দেয়। এস আলমের 5 ব্যাংক হয়েছে প্রায় 300 কোটি টাকা, 3 মাসে নিট লোকসান। বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপ, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক নিয়ে মোট 60টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের কাছে। গ্রুপটি নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর মধ্যে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 6টি। এর মধ্যে 5টি ব্যাংকে চলতি হিসাবে বছরের তৃতীয় প্রান্তিকে বড় লোকসান হয়েছে যখন এগুলো নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপের হাতে। অভিযোগ রয়েছে, সব ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপটি অন্তত 2 লাখ কোটি টাকা বের করে তার বেশিরভাগই বিদেশে পাচার করে দিয়েছে। রাজনৈতিক পথ পরিবর্তনের পরে সব এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক, এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী ব্যাংক, এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত 56টি সংস্থা ও ব্যক্তির শেয়ার স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এসব শেয়ার স্থগিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, আর্থিক খাতে এস আলম গ্রুপ যে নৈরাজ্য চালিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সার্বিক অর্থনীতি। নামে বেনামে বিভিন্ন কাগজে কোম্পানির পক্ষ থেকে ঋণ নিয়ে তা পাচার করা হয়েছে দেশের বাইরে। সব প্রভাব পড়েছে ব্যাংকিং খাত থেকে শুরু করে অন্যান্য খাতগুলোতেও। এর ফলে তারল্য সংকট দেখা দিয়েছে ব্যাপক আকারে। তথ্য অনুযায়ী চলতি হিসাবে বছরে তৃতীয় প্রান্তিক জুলাই ও সেপ্টেম্বর এস আলমের নিয়ন্ত্রণে থাকা 5টি ব্যাংক বড় লোকসানে থাকলেও গত হিসাব বছরে একই সময়ে মুনাফায় ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি লোকসান গুনেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একসময় জনপ্রিয় হয়ে ওঠা ব্যাংকটির এই অবস্থা নিয়ে আসে এস আলম গ্রুপ। একই সঙ্গে বাকি ব্যাংকগুলোরও বাজে অবস্থা করে দেয় এস আলম গোষ্ঠী। 3 মাসের হিসাব, ইসলামী ব্যাংক 2017 সালে দখল করা ইসলামী ব্যাংকের চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে 55 পয়সা। এ হিসাবে কর পরবর্তী নিট লোকসান হয়েছে 89 কোটি 20 লক্ষ টাকা। অথচ গত হিসাবের বছরে একই প্রান্তিকে শেয়ার প্রতি
মুনাফা হয়েছিল ৫৯ পয়সা বা ৯৪,৪৬,০০,০০০ টাকা। ৩ মাসে লোকসানের পাশাপাশি ৯ মাসের সমন্বিত নিট মুনাফাও কমেছে ব্যাংকটির। চলতি হিসাবে বছরে ৯ মাসের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সমন্বিত হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। হিসাবে আলোচিত সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট কমে দাঁড়িয়েছে ২৬৭,৭২,৭২ টাকা। এখানে গত হিসাব বছরে ৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ২ টাকা ৭২ পয়সা বা ৪৩৭ কোটি টাকা। এই হিসাবে ৯ মাসে ব্যাংকটির মুনাফা কমেছে ৩৮.৭৫%। এছাড়াও সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত নগদ প্রবাহ ঘাটতি দাঁড়িয়েছে ৩ থেকে ৩ টাকা ৪ পয়সা। আগের বছরে একই সময়ে যে ঘাটতি ছিল ৪৮ টাকা ৯ পয়সা।